দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি তানিয়া হারুন। এতক্ষণ দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। এবার বিস্তারিত। দল নয়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার মধ্যপন্থায় হাঁটছে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। তারা বলছেন 9 মাসেরও বেশি সময় ধরে দলীয় কার্যক্রমের বাইরে থাকা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া খুব একটা ইতিবাচক হবে না। বিশ্লেষকদের মত, কোনো দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না সেই সিদ্ধান্ত নেবে জনগণ। শাহালি জয়ের রিপোর্ট। কয়েকদিন থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে উত্তাল ছিল দেশের রাজনৈতিক অঙ্গল। কখনো যমুনার সামনে, কখনো শাহবাগের প্রধান সড়কে অবস্থান করেছে আন্দোলনকারীরা। পরিস্থিতির বিবেচনায় আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলেও দলীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এরপর থেকে সভা সমাবেশে তো দূরের কথা, প্রকাশ্যেই দেখা যায়নি দলটির মাঠ পর্যায়ের কর্মীদের। তবে রাজধানী ঢাকা সহ কোথাও কোথাও এমন ঝটিকা মিছিলের ছবি পাওয়া যেত সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভার্চুয়াল মাধ্যমে পাওয়া যেত দলটির শীর্ষ নেতাদের বক্তৃতা বিবৃতি। প্রশ্ন হচ্ছে, তাহলে কার্যক্রম নিষিদ্ধ করার অর্থ কি? যে দাবিটা সামনে এসছে এবং যেহেতু বিচার করতে পারছেন না, আবার সংগঠন হিসেবে বিচারটাও দীর্ঘায়িত হবে, তাহলে গভর্নমেন্টের সামনে যে অপশনটা গণদাবি এই মুহূর্তে যেটা, সেটি তারা একটা মধ্যপন্থী অবস্থান নিয়েছে এই ওপেন কার্যক্রম নিষিদ্ধ করার মাধ্যমে। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়ায় থাকবে সরকারের সর্বোচ্চ সহযোগিতা। ওই আইসিটি আইনেই তার বিচারটা হবে এবং সেখানে সরকারেরই তো থাকবে ভূমিকা থাকবে। ওইখানে কোনো কনফিউশন আছে বলে আমার মনে হয়। বলেন, এমন ঘটনা নজির স্থাপন করবে দেশের রাজনৈতিক ইতিহাসে। বিশ্লেষকরা বলছেন, কোন রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করার সুযোগ থাকা উচিত জনগণের হাতে। এটা একটা ভালো উদাহরণ যে সৃষ্টি করেছি আমরা রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে সারা পৃথিবীতে, তা কিন্তু নয়। কিন্তু দুটো জিনিস আপনাকে দেখতে হবে, যে পরিমাণ হত্যাকাণ্ড হয়েছে হয়তোবা সেজন্য এই দাবিটা সামনে এসছে। ভায়োলেন্স হয়ে যেতে পারে একমাত্র ভাষা। লং টার্ম বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আজকে আওয়ামী লীগকে আপনি যে পর্যায়ে তাকেই করলেন, সেটা তো তারা তো এটাকে তাদের ইগোর জায়গা থেকে নিবে। এটা ব্যক্তি বিশেষ হতে অপরাধী হতে পারতো, দল কেন অপরাধী করা হলো, সেইগুলো তাদের মধ্যে ক্ষোভের সঞ্চয় করবে। এর আগে 1971-এর 26শে মার্চ ইয়াহিয়া খান পাকিস্তানে নিষিদ্ধ করেন আওয়ামী লীগের কর্মকাণ্ড। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ না, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ। এর আইনগত দিক নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। সন্ত্রাস দমন আইনের ব্যাখ্যা নিয়ে সিনিয়র আইনজীবীদের কেউ কেউ বলছেন, সন্ত্রাস বিরোধী আইনে দল নিষিদ্ধের বিধান থাকলেও কেবল তাদের কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান নেই। আর কোনো কোনো আইনজীবীর মত, দল নিষিদ্ধ করলে পৃথকভাবে কর্মকাণ্ড নিষিদ্ধের প্রয়োজন পড়ে না। 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পালিয়ে যান স্বৈরাচারের প্রধান পৃষ্ঠপোষক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই দাবি ওঠে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার করা ও সংগঠন হিসেবে নিষিদ্ধ করার। কিন্তু এ নিয়ে বরাবরই চুপ ছিল অন্তর্বর্তী সরকার। সম্প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে 2 দিনের আন্দোলনের মুখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের পথের বাধা দূর করে সরকার, যা এরই মধ্যে গেজেট আকারে প্রকাশ পেয়েছে। সরকারের এই সিদ্ধান্ত নিয়ে নানামুখী বিশ্লেষণ করেছেন আইনজীবীরা। দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ নাকি দলটির কার্যক্রম নিষিদ্ধ, এ নিয়ে মতামত দিচ্ছেন সিনিয়র আইনজীবীরা। আওয়ামী লীগ যদি একটা এন্টিটি হয়, একটা সত্তা হয়, তাহলে এই আইনের বিধান মোতাবেক তাকে নিষিদ্ধ করাটাই হবে। কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি এই আইনের সঙ্গে সম্পর্কিত এবং নয়। যদি নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দলের পক্ষে কেউ মতামত প্রকাশ করেন, প্রচার করেন কিংবা প্রোপাগান্ডা চালান, সেটাও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে এই আইনের মধ্যেই বর্ণনা করা আছে। আইনজীবীরা এও বলছেন, সন্ত্রাস বিরোধী আইনে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তাদের কর্মকাণ্ড চালানোর আর কোনো সুযোগ থাকে না।
এই বিতর্কটা এখন উঠছে যে রাজনৈতিক দল নিষিদ্ধ নাকি তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ। এটা আসলে উপদেষ্টাদের বক্তব্যের থেকে এই কনফিউশনটা তৈরি শুরু হয়েছে, কারণ কর্মকাণ্ড নিষিদ্ধ করলে তো রাজনৈতিক দল থেকে যাচ্ছে। বিচারের মাধ্যমে এই ফ্যাসিস্টরা যাতে রাজনীতি করতে না পারে সেই ব্যাপারে সিদ্ধান্ত আসবে, কারণ এই ফ্যাসিস্ট শুধু বিতরণ করে আমাদের বসে থাকতে চলবে না, যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট আর কোনো কেউ দানব হয়ে উঠতে না পারে সেই বন্দোবস্ত করতে হবে। তবে দেরিতে হলেও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সিনিয়র আইনজীবীরা। জুবাইর রাজিন, নিউজ 24, ঢাকা। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি ও তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, রোববার যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় তিনি এই অনুমোদন দেন। বৈঠকের সারসংক্ষেপে বলা হয়, সন্ত্রাসী কার্য প্রতিরোধ এবং কার্যকর শাস্তির বিধান সহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়ন করতে সন্ত্রাস বিরোধী আইন 2009 প্রণয়ন করা হয়। তবে বর্তমান আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধকরণের বিষয়ে কোনো বিধান নেই। এমন প্রেক্ষাপটে সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। কাল সংশোধনীটি অধ্যাদেশ আকারে জারি করা হতে পারে। আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ চায় জুলাই আন্দোলনের আহতরা। স্বৈরাচারী এই দলটিকে চিরতরে নিষিদ্ধের দাবিতে তাই আজও শাহবাগ অবরুদ্ধ করে রেখেছেন তারা। চান রাজপথে থেকেই জুলাই সনদ এবং সুচিকিৎসার ব্যবস্থা। আর সড়ক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে রাজধানীবাসী। শুক্রবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। একদিন পর শনিবার তাদের দাবি মেনে নিয়ে বিচার না হওয়া পর্যন্ত দলটির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে সরকার। এই ঘোষণার পর ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ঘরে ফিরলেও রাজপথে এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে জুলাই আহতরা। শাহবাগ অবরুদ্ধ করে সকাল থেকে রাজপথ দখলে রেখেছেন তারা। সরকারের এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে দাবি জানান স্বৈরাচার দলটিকে চিরতরে নিষিদ্ধ করার। 10 মাস অতিবাহিত হতে যাচ্ছে, আমরা বারবার রাস্তায় নামতে বাধ্য হচ্ছি। আমরা চাই আওয়ামী লীগ অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। এই শহীদদের মুখের দিক তাকিয়ে 22,000-এর উপরে আহত এদের মুখের দিকে তাকিয়ে এই বাংলাদেশে আওয়ামী লীগকে কি আবার পুনর্বাসন করা সম্ভব? আমরা বেঁচে থাকতে সম্ভব না। যতক্ষণ তাদের দাবি মানা না হবে ততক্ষণ রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন তারা। আমাদের কথা হলো আমাদের চিকিৎসা, যে এই যে 9-10 মাস ধরে বলতেছে আমাদেরকে চিকিৎসা দেবে, এখনো তো আমাদেরকে উন্নত চিকিৎসা দিতেছে না। জয় দিন জয় রাত লোক আমরা এখান থেকে জুলাই সনদ নিয়ে যাব। গেল 3 দিনের এই আন্দোলনে শাহবাগ অবরুদ্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আমি আমার মাকে নিয়ে আসছি হাসপাতালে, উনি সিবিএ পেশেন্ট, মানে ওপেন হার্ট সার্জারি হয়েছে, এখন আবার ওনার শ্বাসকষ্ট হচ্ছে, নিয়ে আসছি। এখন আনতেও কষ্ট হচ্ছে। বাসে সোজা যাতে পাচ্ছে না, ঘুরে দেওয়া লাগবে, রিক্সাও সোজা যাতে পাচ্ছে না, ঘুরে আসা লাগবে, যাওয়া লাগবে। রোগী নিয়ে ভোগান্তির ভিতরে আছে আর কি। ভোগান্তি মানে খুবই ভোগান্তি, সাধারণ জনগণের খুবই ভোগান্তি। আন্দোলনের ফলে বাংলা মোটর মৎস্য ভবন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় সরকারকে সাধুবাদ জানিয়েছে বিএনপি। রোববার এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল আনন্দিত। রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানেও সরকারি এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন বিএনপি নেতারা। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, সরকারের এমন সিদ্ধান্তে বিএনপি আনন্দিত। দলটি সরকারকে সাধুবাদ জানাচ্ছে। এদিকে দিনভর নানা অনুষ্ঠানে অংশ নিয়ে এ বিষয়ে কথা বলেন বিএনপির সিনিয়র নেতারা। আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু করতে সরকারের এমন সিদ্ধান্তকে সমর্থন জানান তারা। কালকে একটা ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের জাতীয় জীবন হয়েছে। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ, যেটা আন্তর্জাতিক
অপরাধ আদালতের যে আইন সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়ায় নিয়ে আসার যে সংশোধনীটা আনা হয়েছে সেটাকে স্বাগত জানাই। আরেকটি অনুষ্ঠানে একই ইস্যুতে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের কাছে সবাই নির্বাচন চাইলেও এ বিষয়ে তারা নিশ্চুপ। মানুষ তো তাদের কাছে অনেক প্রত্যাশা করেছে, তারা সংস্কারের কথা বলেছে, সে সংস্কারও মেনে নিয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা করে নির্বাচন দিই। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরো অনেকে বলেছে সরকার এই ব্যাপারে নিরুত্তর, নিশ্চুপ। বিএনপি নেতারা বলেন দেশ ও জনগণের পক্ষে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা। এসব পরামর্শ যেন যথাসময়ে আমলে নেওয়া হয়। সরকার ও দেশ পরিচালনায় সরকারকে সহযোগিতা করার কথাও বলেন তারা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। ৭২-এর সংবিধানে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এনসিপির প্রধান নাহিদ ইসলাম। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবিধান সংস্কারের নাগরিক উদ্যোগ আয়োজিত সেমিনারে তিনি এই মন্তব্য করেন। আর এই সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সংকট উত্তরণে ক্ষমতার ভারসাম্য জরুরি। নতুন বাংলাদেশ বিনির্মাণের রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে ৭ দফা প্রস্তাব দিয়েছে নাগরিক জোট। আগামীর বাংলাদেশ গড়তে সংস্কার প্রস্তাবনা নিয়ে রাজধানীর এক মঞ্চে রাজনীতিবিদ, সুশীল সমাজসহ বিশিষ্টজনরা। সেমিনারে 3টি দাবি, 2টি পথরেখা এবং রাজনৈতিক দলগুলোর প্রতি 7টি দাবি তুলে ধরে নাগরিক জোট, যেখানে সংসদে 100 আসনের একটি উচ্চকক্ষের কথা বলা হয়, যেখানে নিম্নকক্ষের আনুপাতিক হারে আসন পাবে রাজনৈতিক দলগুলো। এমন প্রস্তাবনার বিপরীতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা নিজেদের মতামত তুলে ধরেন। পরিবর্তনের জন্য নয়, সংস্কারের জন্য নয়, বরং মৌলিক বা ফান্ডামেন্টাল যে চেঞ্জগুলা, যেটা আমাদের শাসন ব্যবস্থা এবং ক্ষমতার বিন্যাসকে পরিবর্তন করবে, সেই ধরনের সংস্কারকে দিকে আমাদেরকে এগোতে হবে। আমরা যে চেকস এন্ড ব্যালেন্সেস, যেখানে যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবে তারা ক্ষমতা ধারণ করবে না, তারা দেশ পরিচালনা করবে। তো আমাদের এই পক্ষপাতমূলক মানে যে রাজনৈতিক বিভাজন থাকে, সিভিল সমাজ, সমস্ত সংবাদ মাধ্যম, আমাদের বুদ্ধিবৃত্তিক চর্চা, এইটাও অনেকভাবে বিভাজিত ছিল। আলোচনায় অংশ নেন সংস্কার কমিশনের সদস্যরা। সংবিধানে নির্বাহী প্রধানকে অসীম ক্ষমতা না দেয়া এবং স্বাধীন বিচার বিভাগের গুরুত্ব তুলে ধরেন তারা। এ সময় চলমান সংস্কার কার্যক্রমে অধিকাংশ রাজনৈতিক দল একমত হলেও বাস্তবে ভিন্ন চেহারা দৃশ্যমান বলেও মত তাদের। আমরা অনেক কিছু নীতিগতভাবে একমত, কিন্তু যখন ডিটেইলে যাই তখনই কিন্তু সমস্যা। কিভাবে, যেমন সংসদের উচ্চকক্ষ কিভাবে নির্বাচিত হবে সেদিকে নজর দিতে হবে, সেই বিষয়গুলোতে ঐক্যমত্য সৃষ্টি করতে হবে। কিন্তু এখন যে শতভাগ প্রায় একমত হয়ে গেছে বলে আমরা যে ফিডব্যাক পাচ্ছি, তাতে আমি খুবই উচ্ছ্বসিত হওয়ার কথা, আনন্দিত হওয়ার কথা, কিন্তু আমি হতে পারছি না, কারণ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বিশেষ করে গত 16 বছরে গোটা বিচার বিভাগকে কলুষিত করে, বিচার বিভাগকে ব্যবহার করে যেভাবে একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল তা নিঃসন্দেহে অগ্রহণযোগ্য। কিন্তু তার অর্থ এই নয় বিচার বিভাগকে স্বাধীন এবং শক্তিশালী না করে অগ্রসর হতে পারবেন না। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল মনে করেন, শুধু সংবিধানের কারণেই ফ্যাসিস্ট তৈরি হয় না, তাই সব উত্তর সংবিধানে না খুঁজে আইনের মাধ্যমেও সমাধান করা যায়। আমরা মনে করি যে পৃথিবীর সমস্ত সলিউশন সংবিধানে আছে। আমি দেখলাম জুলাই গণঅভ্যুত্থানের উপর সবাই বলছে 72-এর সংবিধানের কারণে বাংলাদেশে এই অবস্থা হয়েছে, এই অবস্থা হয়েছে। সংবিধানে কি সব? সংবিধান তো একটা আইন, আরো অনেক 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 আইন আছে। সব উত্তর সংবিধানে খুঁজেন না, এটা হচ্ছে আমার ঐকান্তিক অনুরোধ। ছোট ছোট লয়ের মাধ্যমে বিরাট পরিবর্তন করা যায়। এ সময় এ ধরনের আলোচনা ভবিষ্যতে প্রান্তিক পর্যায়েও হওয়া প্রয়োজন বলে মনে করেন সেমিনারে উপস্থিত অতিথিরা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সরকারের আনুষ্ঠানিক নির্দেশ পেলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। শনিবার রাতে অন্তর্বর্তী সরকার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে। এরপর থেকেই দাবি উঠে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের। এরই প্রতিক্রিয়ায় এই কথা জানায় কমিশন। সচিব জানান,
আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশের পর দলটির নিবন্ধনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এ নিয়ে সোমবার কমিশনারদের সাথে বৈঠক করবে নির্বাচন কমিশন। আমরা কালকে রাত্রে 11:30 কি 15:15টার সময় আসিফ নজরুল স্যার একটা স্টেটমেন্ট করছেন পাবলিক, মানে দিয়েছেন। এখন উনি নিজেই বললেন যে আগামী কালকে অফিসে প্রথম কার্য দিবসে এ সংক্রান্ত আদেশটা না পেলে কি আমাদের কিছু করার সুযোগ আছে? আমরা কালকে আদেশ হলে আমরা সেই মোতাবেক যেভাবে আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটা তো নিতে হবে, এটা তো ব্যতিক্রম করার তো কোনো সুযোগ নেই, তাই না? কিন্তু আমাদের তো আগে আদেশটা পেতে হবে, কাগজটা না পেলে এটা তো আপনিও বুঝেন। মানে কাগজ পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এটি। ঢাকায় নিষিদ্ধ কোনো সংগঠনের কার্যক্রম চলবে না, কঠোর অবস্থানে থাকবে পুলিশ। রোববার সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ও ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারের দোষরা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে, সেটা শক্ত হাতে দমন করার সক্ষমতা ঢাকা রেঞ্জে রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ পুলিশের অনেকগুলো সংস্থা আছে, যে সংস্থার মধ্যে সমন্বয় রয়েছে। তার সমন্বয়ের ভিত্তিতে আমরা যখনই যেখান থেকে সংবাদ পাই, সে সংবাদের ভিত্তি থেকে প্রিকশনারি মেজার হিসাবে আমরা সেটার ব্যবস্থাপনা নিয়ে থাকি। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা আজ। মন্দিরে মন্দিরে চলছে বন্দনা। হিংসা বিদ্বেষ ভুলে অহিংসার বাণী অন্তরে ধারণ করে বিশ্ব শান্তির প্রত্যাশায় প্রার্থনারত বৌদ্ধ ধর্মাবলম্বীরা। দর্শক, এ নিয়ে আয়োজন থাকছে সংবাদের পরের অংশে। নিউজ 24 সংবাদের এ পর্যায়ে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। ধেয়ে আসছে বৃষ্টি বলয় ঝংকার, ক্রান্তীয় বৃষ্টি বলয় যা বজ্রপাত সহ ভারী বর্ষণ ঘটাবে, এমন তথ্য দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম BWOT। এদিকে দিনভর তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন, বেশি ভোগান্তিতে পোহাতে হয় খেটে খাওয়া মানুষকে। ঢাকা সহ দেশের 62 জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে তাপমাত্রার পারদ, প্রখর রোদ আর তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। তাপপ্রবাহের কারণে প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউই, তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। হঠাৎ করে তাপমাত্রাটা এতটা প্রখর যে মুখে মনে হচ্ছে কেমন একটা গরমের তাপ লাগছে। ভাড়া হচ্ছে না, গরমে অনেক কষ্ট মানুষের, ছুটির দিন ভাড়া নেই, প্রচন্ড তাপমাত্রার বাইরে বের হওয়া যাচ্ছে না, গরমে মানুষজনের বাড়াচ্ছে না, এখন বর্তমানে খুব কষ্ট দিন কাটাচ্ছে। দেশ জুড়ে চলমান ভয়াবহ তাপপ্রবাহের মাঝে একটুখানি স্বস্তির খবর দিল আবহাওয়া অধিদপ্তর। কমবে তাপমাত্রা, একই সাথে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানালো সংস্থাটি। বৃষ্টিপাতের এরিয়া আগামীকালকে আরও বাড়তে পারে, অর্থাৎ সিলেট, চট্টগ্রাম বিভাগের উত্তরাংশ, ঢাকা বিভাগের উত্তরাংশ, ময়মনসিংহ বিভাগ, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে এইসব অঞ্চলে আগামীকালকে তাপমাত্রা কমতে পারে। 13 বা 14 তারিখে গিয়ে সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সারা দেশেই তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তবে ধেয়ে আসছে বৃষ্টি বলয় ঝংকার। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের ফেসবুক পেজে দেয়া তথ্যের বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ জানান, এ বিষয়ে কোনো তথ্য নেই অধিদপ্তরে। তবে এই মৌসুমের বৃষ্টি বজ্রমেঘের বৃষ্টিপাত, তাই দমকা ঝড়ো হওয়ার সাথে বজ্রপাতের সম্ভাবনার কথাও জানান তিনি। বৃষ্টিপাত সম্পর্কে যে তথ্য দিয়েছে, এই সাইটটা আসলে আমাদের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাথে এর সাইটের কোনো সম্পর্ক নাই, বা এই সাইটটা কোথা থেকে দিচ্ছে, আপলোড করছে, এটা আমার জানা নেই। তো এটা আমাদের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস নয়। আবহাওয়া অফিসের তথ্য বলছে বৃষ্টিপাত চলতে পারে 20 থেকে 21 মে পর্যন্ত। এদিকে বেলা 12টা পর্যন্ত রাজধানী ঢাকাতেই তাপমাত্রা 38.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। হিংসা বিদ্বেষ ত্যাগ করে বুদ্ধের বাণীকে ধারণ করে সম্প্রীতিময় সহাবস্থানের প্রত্যাশায় দিনটি পালন করছেন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট।
আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে পালিত হয়েছে বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে চট্টগ্রামের ডিসি হিলের সামনে শান্তি শোভাযাত্রার উদ্বোধন করা হয়। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশে কোন সংখ্যাগরিষ্ঠ রাজত্ব হবে না, ধর্ম যার যার, রাষ্ট্রসভা। নানা আয়োজনে দিনটি উদযাপন করেছে কক্সবাজারের উখিয়ার বৌদ্ধ সমাজ। জগতের সুখ শান্তি কামনায় করা হয় সমবেত প্রার্থনা। জগতের সমস্ত প্রাণীর সুখ কামনা করছে এই আজকের দিনে। খাগড়াছড়িতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় দিনটি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বান্দরবান বিহার প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে আসে। আজ সকালে আমরা বৌদ্ধ বৃক্ষের মূলে চন্দনে পানি ঢেলেছি, আর এটা শেষে যে যার ক্যাঙ্গে সঙ্গে গান হবে। পটুয়াখালীর কুয়াকাটাতেও নানা আয়োজনে উদযাপিত হয় বুদ্ধ পূর্ণিমা। মন্দিরে সমাবেত হন উপকূলের শত শত রাখাইন নরনারী। সকল ধর্মের মানুষ একত্রিতভাবে এই দেশে বসবাস করার একটি সুন্দর একটি পরিবেশ গঠন করে। এদিকে সিলেটেও নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করা হয় দিনটি। এছাড়া বুদ্ধের বাণীকে ধারণ করে সম্প্রীতিময় সহ অবস্থানের প্রত্যাশায় দেশের বিভিন্ন স্থানে দিনটি পালন করে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এছাড়া আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।